বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে আরোহ অনুমানের ভিত্তি নিয়ে। সাথে আছি আমি জ্যোৎস্না বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আরোহ অনুমানের ভিত্তি। যারা গত ক্লাসগুলি তোমরা দেখেছো, আমি অনেকবারই বলেছি আরোহ অনুমান কি। আমরা আরোহ অনুমানের সংজ্ঞায় বলেছিলাম যে বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণের পর যখন আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসি বা উপনীত হই, তাকে আরোহ অনুমান বলা হয়। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই ছিল আমাদের আরোহ অনুমান। আজকে আমরা পড়ব আরোহ অনুমানের বেসটা কি, অর্থাৎ ভিত্তিটা কি, বা আরোহ অনুমানের ফাউন্ডেশনটা কি, আরোহ অনুমান কিসের উপর দাঁড় করে এত দূর পর্যন্ত এগিয়েছে। আচ্ছা, সাধারণত আমরা ভিত্তি বলতে কি বুঝি? যে ভিত্তি বা ফাউন্ডেশন যার উপর কোনো কিছু দাঁড়িয়ে থাকে। যেমন আমরা যদি বহুতল বিশিষ্ট কোনো ভবন নির্মাণ করতে যাই, তাহলে আমরা কি করব? তার ফাউন্ডেশনটা ভালোভাবে দিব, তাই না? অর্থাৎ যার উপর ভিত্তি করে সেই বিল্ডিংটি দাঁড়িয়ে থাকবে, তাহলে আমাদের ফাউন্ডেশনটাকে কি করতে হবে? ভালোভাবে দিতে হবে। ফাউন্ডেশনটা কি সেটা ভালোভাবে জানতে হবে। সেই রকম যার উপর ভিত্তি করে আরোহ অনুমান সম্ভব হয়েছে বা আরোহ অনুমান গড়ে উঠেছে, তাকে আমরা আরোহ অনুমানের ভিত্তি বলবো। কি বললাম? যার উপর ভিত্তি করে বা যার উপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব হয়েছে বা আরোহ অনুমান গড়ে উঠেছে, তাকে আমরা বলছি আরোহ অনুমানের ভিত্তি। আচ্ছা, আমরা জেনেছিলাম প্রথমের দিকের ক্লাসগুলিতে বলেছিলাম যে আমাদের যুক্তিবিদ্যায় কয় ধরনের সত্যতা অর্জন করি আমরা? দুই ধরনের। একটি হচ্ছে আকারগত সত্যতা, একটি আকারগত, আর দুই নম্বর হচ্ছে বস্তুগত সত্যতা। আকারগত সত্যতা কি? যে আমরা যুক্তিবিদ্যায় একটি যুক্তিতে যখন সিদ্ধান্তটি ঠিকঠাক মতো নিয়মগুলি অনুসরণ করে আসলো কি না, সেটি লক্ষ্য করে যে সত্যতা অর্জিত হয়, তাকে আমরা বলছি আকারগত সত্যতা। আর বস্তুগত সত্যতা হলো যে একটি যুক্তির সিদ্ধান্ত যেটি আমরা পেলাম, সেটি বাস্তব জগতের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ বা বাস্তব জগতের সাথে সিদ্ধান্তটির ব্যালেন্স হচ্ছে কিনা, এইটি দেখে যখন একটি যুক্তির সত্যতা অর্জিত হয়, তখন সেই সত্যতাকে আমরা বলে থাকি বস্তুগত সত্যতা। আরোহ অনুমানের ক্ষেত্রে এই দুই ধরনের সত্যতা অর্জন করতে গেলে আমাদের দুটি পৃথক ভিত্তির প্রয়োজন। কি বললাম? এই দুই ধরনের সত্যতা অর্জন করতে গেলে আমাদের দুটি পৃথক ভিত্তির প্রয়োজন। এই দুটি পৃথক ভিত্তি তাহলে কি? একটি হচ্ছে আকারগত ভিত্তি, আরেকটি হচ্ছে বস্তুগত ভিত্তি। একটি হলো আকারগত ভিত্তি, আরেকটি হলো বস্তুগত ভিত্তি। আমরা সবার প্রথমে আকারগত ভিত্তি নিয়ে আলোচনা করব। এটা তাহলে মুছে দিচ্ছি। আকারগত ভিত্তি তাহলে আমরা কাকে বলবো? যে আকারগত ভিত্তি বলতে বোঝাচ্ছে এমন কয়েকটি মৌলিক নিয়ম, এমন কয়েকটি মৌলিক নিয়মকে বোঝাচ্ছে। মূলত দুইটি মৌলিক নিয়মকে বোঝাচ্ছে। একটি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা, প্রকৃতির নিয়মানুবর্তিতা। আরেকটি কি?
কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম। আমরা লক্ষ্য করি যে আকারগত ভিত্তি বলতে এমন কয়েকটি মৌলিক নিয়মকে বোঝাচ্ছে যে নিয়মগুলির উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কি বললাম? যে আকারগত ভিত্তি বলতে এমন কয়েকটি মৌলিক নিয়মকে বোঝানো হচ্ছে যার উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলতে আমরা দুটি নিয়মকে বুঝছি। হ্যাঁ, সে দুটি নিয়ম কি? একটি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা, এটির ইংরেজি টার্ম হচ্ছে ল অফ ইউনিফর্মিটি। 2 নম্বর হচ্ছে কার্যকারণ নিয়ম, ল অফ কজেশন। কি বললাম? ল অফ কজেশন। এই দুটি নিয়মের উপর ভিত্তি করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা হয়। এটিকে আমরা বলছি আরোহ অনুমানের আকারগত ভিত্তি। তাহলে এখন আমরা আলোচনা করব যে প্রকৃতির নিয়মানুবর্তিতা কি জিনিস। আমি যে বলছি ল অফ ইউনিফর্মিটি, এটা কি? আমরা সংজ্ঞায় বলেছিলাম যে এটি একটি মৌলিক নিয়ম। আমরা সকলেই জানি যেটিকে মৌলিক নিয়ম বলা হয়। হ্যাঁ, মৌলিক নিয়মের কোনো সংজ্ঞা দেওয়া, স্পষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না, কারণ ও একা একাই স্বতন্ত্র, মৌলিক, তাকে ভেঙে ফেলা যায় না, সে একক। ঠিক আছে? তাহলে যেহেতু সংজ্ঞা দেওয়া যায় না নির্দিষ্ট করে, কিন্তু একে কি করা যায়? ব্যাখ্যাত করা যায়, বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটাকে বা এই নিয়মকে বিভিন্নভাবে কি করতে পারি? প্রকাশ করতে পারি বা ব্যাখ্যা দিতে পারি। আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি প্রকৃতি হয় নিয়মানুবর্তী। প্রথমত কি বললাম? প্রকৃতি হয় নিয়মানুবর্তী। আবার বলতে পারি প্রকৃতি হয় নিয়মের দাস। কি বললাম? প্রকৃতি হয় নিয়মের দাস। আবার কি বলতে পারি? প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে। প্রকৃতি নিজের পুনরাবৃত্তি মানে কি? রিপিট করা। নিজের পুনরাবৃত্তি করে। এখানে কি কি বললাম? প্রকৃতি হয় নিয়মানুবর্তী, প্রকৃতি হয় নিয়মের দাস, প্রকৃতি নিজে পুনরাবৃত্তি করে। আবার আমরা বলতে পারি কি? যে প্রকৃতি একই রকম পরিস্থিতিতে একই রকম আচরণ করে, অর্থাৎ এমন একটা পরিস্থিতি, কমন পরিস্থিতি, এটা এখন হচ্ছে, তখনও প্রকৃতি যে আচরণ করবে, ভবিষ্যতে হইলেও সেরকম যদি পরিস্থিতি ক্রিয়েট হয়, তাহলে প্রকৃতি কি করবে? সেই একই রকম আচরণ করবে। অর্থাৎ প্রকৃতি ভবিষ্যতে যেমন আচরণ করবে, বর্তমানেও তেমন করবে, আবার অতীতেও তেমন করেছিল। অতীতে যেমনটি করেছিল, বর্তমান ও ভবিষ্যতেও ঠিক একই রকম আচরণ করবে। আচ্ছা, আমরা একটি উদাহরণে যাই যে প্রকৃতি আমাদের কিভাবে একই রকম আচরণ করে থাকে। যেমন আমরা কি বলতে পারি? আগুন নিয়ে যদি আমরা একটি এক্সাম্পল তৈরি করি, আমরা সকলেই জানি আগুনের ধর্ম কি? পুড়িয়ে ফেলা, দাহ করা, পুরানো, তাই না? তাহলে এই আগুন কি করেছিল? অতীতেও কোনো কিছুকে পুড়িয়েছিল, বর্তমানেও আগুন কি করছে? সব কিছুকে পুড়িয়ে ফেলছে। আবার ভবিষ্যতেও আমরা দেখব যে আগুন ঠিক একই রকম আচরণ করছে, তাই না? আগুনের কিন্তু এই যে পুরানো, এর থেকে সে কখনোই পিছিয়ে যায় না, সে কোনো কিছুই বুঝবে না। হ্যাঁ, সে যে সামনে যা পাবে তাকে পুড়িয়ে ফেলবে। তাহলে আগুনের ধর্ম কি? পুরানো। তাহলে এখানে প্রকৃতি কি করছে? তার যে নিয়ম, তার যে আগুনের যে ধর্ম পুরানো,
সে কি বর্তমানে একরকম আচরণ করছে, বা অতীতে আরেক রকম করেছিল, বা ভবিষ্যতে অন্য রকম আচরণ করবে? এমনটা কিন্তু হতেই পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে, প্রকৃতি নিয়মানুবর্তী, আবার কি প্রকৃতি নিয়মের দাস। আমরা এভাবে প্রকৃতি নিয়মানুবর্তিতার যে নিয়মটি রয়েছে তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, প্রকৃতিতে আমরা কি দেখতে পাই? বৈচিত্র্য দেখতে পাই। সে বৈচিত্র্যটা কেমন? সীমাহীন বৈচিত্র্য দেখতে পাই, তাই না? যুক্তিবিদ মিল এ প্রসঙ্গে বলেছিলেন যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এবছরে আবহাওয়া ভালো ছিল। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ন্যাচারালি আমাদের ফসল উৎপাদনটাও কি হয়? বেশি হয়। হ্যাঁ, তাহলে এবছর আবহাওয়া ভালো ছিল বলে ফসলটা ভালো হয়েছে। তাই বলে আগামী বছরেও যে আবহাওয়া ভালো থাকবে আর ভালো ফসল হবে এমনটা কিন্তু আমরা বলতে পারি না। তার মানে প্রকৃতিতে আমরা কিছু বৈচিত্র্য দেখতে পাচ্ছি। আবার আমরা যদি খেয়াল করি প্রকৃতিতে আমরা কি দেখতে পাই? এমন কিছু অস্বাভাবিক ঘটনা দেখতে পাই যাকে কিনা প্রকৃতি নিজেই কন্ট্রোল করতে পারে না। মানুষ তো পারা মানে প্রশ্নই উঠে না। যেমন আমরা কি কি দেখতে পাই? বন্যা দেখতে পাই। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এইগুলি প্রকৃতিতে ঘটে থাকে, তাই তো? অস্বাভাবিক কিছু ঘটনা। এইগুলি দেখে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি প্রকৃতিতে কোনো নিয়ম রয়েছে? এগুলি তো কোনো নিয়মের দ্বারা কন্ট্রোল হচ্ছে না। তাহলে আমরা কি মনে করব যে প্রকৃতিতে আদৌ কোনো নিয়ম নেই? কিন্তু এটি যদি আমরা ভেবে থাকি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। কেননা এই যে বৈচিত্র্য, সীমাহীন বৈচিত্র্যতা, এটি কিন্তু নিয়মের পরিপন্থী নয়। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে দেখব যে প্রকৃতি মূলত শৃঙ্খলারই দাস। প্রকৃতিতে আমরা কোনো না কোনোভাবে শৃঙ্খলা দেখে থাকি। প্রকৃতিতে বিভিন্নতা থাকলেও ধারাবাহিকতা রয়েছে। হ্যাঁ, ইউনিফর্মিটি কেন বলছি? সীমাহীন বৈচিত্র্য হলেও প্রকৃতিতে আমরা কি লক্ষ্য করে থাকি? ঐক্য লক্ষ্য করে থাকি। ঐক্য আমরা লক্ষ্য করে থাকি। বুঝতে পারছো? তাহলে প্রকৃতিতে সীমাহীন বৈচিত্র্যতা, অস্বাভাবিক ঘটনা থাকলেও প্রকৃতিতে আমরা কি দেখতে পাই? ধারাবাহিকতা দেখতে পাই, শৃঙ্খলা দেখতে পাই, ঐক্য দেখতে পাই। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। আমরা এটিকে তাহলে কি করছি? এটি মৌলিক নিয়ম হওয়া সত্ত্বেও এটিতে বিভিন্নভাবে আমরা একে প্রকাশ করছি। কি বললাম? যে প্রকৃতি নিয়মানুবর্তী, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে, প্রকৃতি নিয়মের দাস। হ্যাঁ, প্রকৃতি একই পরিস্থিতি একই রকম আচরণ করে থাকে। তারপরে আমরা আসি আমাদের কার্যকারণ নিয়ম নিয়ে। 2 নম্বর যে নিয়ম ছিল কার্যকারণ নিয়ম, ল অফ কজেশন। কার্যকারণ নিয়ম কি বললাম? এর ইংরেজি টার্ম হচ্ছে ল অফ কজেশন। আচ্ছা, কার্যকারণ নিয়মের মূল কথাই হচ্ছে যে বিনা কারণে কোনো কার্যই ঘটে না। অর্থাৎ কি থাকছে? প্রতিটি ঘটনারই একটি কারণ থাকছে। প্রতিটি ঘটনার কি থাকছে? একটি কারণ থাকছে। প্রতিটি ঘটনারই একটি কারণ থাকছে। তার মানে বিনা কারণে কোনো কার্য ঘটে না। প্রতিটি ঘটনার পিছনে একটি না একটি কারণ অবশ্যই রয়েছে। তাহলে এইখানে একটি বিশেষ কথা প্রযোজ্য, সেটি হচ্ছে এক্স নিহিল ফিট। নিহিল ফিট এর বাংলা অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু আসে না।
শূন্য থেকে কোনো কিছু আসে না। শূন্য থেকে কি আসে? শূন্য থেকে আমরা শূন্যই পাই। শূন্য থেকে তাহলে কোনো কিছু আসে না। তার মানে কি বোঝাচ্ছে? যে বিনা কারণে কোনো ঘটনা বা কি কোনো কার্য হয় না, অর্থাৎ প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো কি রয়েছে, কারণ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কারণ সমান সমান কি? কার্য। একটা ঘটনা ঘটলো, সে প্রতিটা ঘটনার পিছনে কারণ আর কার্য অবশ্যই রয়েছে। এই কারণ কার্য কি মিলেমিশে থেকে যায়। আমাদের কি করতে হয়? এই কারণ আর কার্যকে খুঁজে বের করতে হয় প্রতিটি ঘটে যাওয়া ঘটনা থেকে। তাহলে কারণ আর কার্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এক ধরনের অনিবার্য সম্পর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কটির নাম কেমন? অনিবার্য। তাহলে কারণ আর কার্যের মাঝে আমরা কি দেখতে পাচ্ছি? এক ধরনের অনিবার্য সম্পর্ক দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনার মাঝে কিভাবে কারণ কার্য লুকিয়ে থাকে, আমরা যদি একটা এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা দেখলাম যে কোনো একটি লোকের কি হলো? মৃত্যু হলো। কোনো একটি লোকের কি হলো? মৃত্যু হলো। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে লোকটির কিভাবে মৃত্যু হলো, তাই না? আমরা অনুসন্ধান করে জানতে পারলাম যে লোকটি বিষপানে কি হয়েছে? মৃত্যু হয়েছে। তাহলে এই মৃত্যু হলো কি? কার্য। তাহলে এই যে লোকটির মৃত্যু হলো, তাহলে এই মৃত্যু হচ্ছে কার্য। তাহলে কারণটা কি? কিভাবে লোকটির মৃত্যু হলো? তাহলে কারণটা কি আমরা খুঁজে বের করলাম যে বিষপান। বিষপানের মাধ্যমে লোকটির কি হয়েছে? মৃত্যু হয়েছে। তাহলে এই বিষপান হচ্ছে কারণ আর মৃত্যু হলো তার কার্য। আচ্ছা, আমরা এবার কারণের একটু সংজ্ঞা আলোচনা করি, কারণ সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আমরা কি বলতে পারি? কারণ হলো কার্যের পূর্ববর্তী শর্তহীন ও অপরিবর্তনীয় ঘটনা। অপরিবর্তনীয় ঘটনা। আচ্ছা, একটু খেয়াল করো কি বললাম? কারণ হলো কার্যের পূর্ববর্তী শর্তহীন ও অপরিবর্তনীয় ঘটনা। আচ্ছা, কি বললাম? যে কারণ সবসময় কি হবে? কার্যের পূর্ববর্তী হবে। কার্য কি হবে? কারণ কি হবে? কার্যের শর্তহীন ঘটনা হবে। আবার কি হবে? অপরিবর্তনীয় হবে। আমরা একটু সংজ্ঞাটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে একটু আগে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটি লোকের কি হলো? মৃত্যু হলো। আচ্ছা, তাহলে মৃত্যুটি কিভাবে হয়েছে? আমরা যদি বলে থাকি যে মৃত্যুটি বিষপানে হয়েছে, তাহলে বিষপানটা এখানে কি পূর্ববর্তী না? বিষপানটা পূর্ববর্তী আর মৃত্যুটা হচ্ছে পরবর্তী। তাহলে বিষপান তাহলে কি হবে? কারণ হবে কার্যের থেকে পূর্ববর্তী, কার্যটা হবে পরে, আর কারণটা হবে কার্য থেকে আগেই ঘটে থাকবে। কারণ কারণটা আগে হয়েছে, তার ফলে কি হয়েছে? মৃত্যু হয়েছে। তার মানে কার্যটা হচ্ছে এখানে মৃত্যু, যেটি পরে হয়েছে, আর কারণটা কি হবে? কার্য থেকে সবসময় আগে ঘটে থাকবে, দ্যাট মিনস পূর্ববর্তী হবে। তাহলে বিষপান হচ্ছে এখানে কারণ, যেটি হচ্ছে কার্যের কি পূর্ববর্তী। আচ্ছা, আমরা এবার দেখি শর্তহীন কিভাবে। আমরা সকলেই জানি জোয়ার ভাটার কারণ।
জোয়ার ভাটার কারণ। দিনকে আমরা কি বলি? দিনকে রাতের কারণ বলি। তাহলে জোয়ার ভাটার কারণ, দিন রাতের কারণ, এই ঘটনাগুলি কি হচ্ছে? শর্তহীনভাবে ঘটে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কোনো রকম শর্ত পাচ্ছি না। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি কারণ হলো কার্যের শর্তহীন ঘটনা। এবার তাহলে কি বাকি থাকলো? অপরিবর্তনীয়। আমরা পূর্ববর্তী পেলাম, শর্তহীন পেলাম, এবার আমরা পাবো অপরিবর্তনীয়। কিভাবে? কারণ কিভাবে কার্যের অপরিবর্তনীয় ঘটনা। আচ্ছা, আমরা সকলেই জানি যে ম্যালেরিয়া নামক যে রোগটি হয়ে থাকে সেটি কি হয়? এক ধরনের মশার কামড় থেকে হয়ে থাকে। তাহলে এই যে ম্যালেরিয়া সব সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে মশার কামড় থেকে হয়ে থাকে। তাহলে এখানে কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে মশার কামড়ে কি হচ্ছে? ম্যালেরিয়া নামক রোগটি হচ্ছে, ম্যালেরিয়া। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে এক্ষেত্রেও কারণ এখানে কি? কারণ হচ্ছে মশার কামড়, আর কার্য কি? ম্যালেরিয়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারণ হলো কার্যের অপরিবর্তনীয় ঘটনা। আমরা কারণের যে সংজ্ঞাটি দিয়েছিলাম সেটি ছিল কারণ হলো কার্যের পূর্ববর্তী, শর্তহীন ও অপরিবর্তনীয় ঘটনা। তাহলে আমরা পূর্ববর্তী বলেছিলাম যে কার্যটা সবসময় পরে ঘটে থাকে, আর কারণটা কি হয়? তার থেকে পূর্ববর্তী হয়। তারপরে বলেছিলাম শর্তহীন ঘটনা, বলেছে যে জোয়ার ভাটার কারণ। এখানে কোনো রকম শর্ত কাজ করছে না, নিঃস্বার্থভাবে এই ঘটনাগুলি ঘটেই যাচ্ছে। দিনের পরে রাত, রাতের পরে দিন, জোয়ারের পরে ভাটা, ভাটার পরে জোয়ার। আবার কি বলছি? যে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় ঘটনা। তাহলে এখানে মশার কামড় হচ্ছে কারণ, আর ম্যালেরিয়া হচ্ছে কি? কার্য। আচ্ছা, আমরা এই কারণকে আবার অন্যভাবেও অ্যানালাইসিস করতে পারি। সেটি যদি বলি যে কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। আর শর্ত কি? কারণের একটি অপরিহার্য অংশ। কি পাচ্ছি? কারণ আর শর্ত, দুটি টার্ম পাচ্ছি এখানে। আবার কারণ আর কি? শর্ত। কি বললাম? যে কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। আর শর্ত কি? শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ। শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ, যা কি করে? কার্য সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, তাহলে আমি বলেছি যে কতগুলি শর্তের সমষ্টি। তাহলে আমরা এখানে একটি বিষয় পাচ্ছি যে শর্ত কয় ধরনের। আমরা এখানে দুই ধরনের শর্ত পাচ্ছি। একটি হচ্ছে সদর্থক শর্ত, আর একটি হচ্ছে নয়অর্থক। একটি কি পেলাম? সদর্থক, আর একটি হচ্ছে নয়অর্থক। এখন সদর্থক শর্ত আমরা কাকে বলবো? অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, যেই শর্তের উপস্থিতি কার্য উৎপাদনের জন্য জরুরি। কি বললাম? যে শর্তের উপস্থিতি কার্য উৎপাদনে জরুরি তাকে আমরা বলবো সদর্থক শর্ত। আর যে শর্তের অনুপস্থিতি সেটিও কার্য উৎপাদনে জরুরি, তাহলে সেটিকে আমরা বলবো নয়অর্থক শর্ত। দ্যাট মিনস সদর্থকটা সবসময় কি হবে? উপস্থিত থাকবে, উপস্থিতি দরকারে, উপস্থিতি। আর নয়অর্থকে হচ্ছে অনুপস্থিতি। এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রায় এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। সদর্থক শর্তের কি হবে? উপস্থিতি থাকবে, আর নয়অর্থক শর্তের অনুপস্থিতি। সদর্থক শর্ত উপস্থিত থাকলেও কার্য উৎপাদন হবে, আবার নয়অর্থক শর্তের অনুপস্থিতিও কার্য উৎপাদনের জন্য জরুরি। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সেটি ধরো কি বলতে পারি আমরা? যে নৌকোডুবিতে
একটি শিশুর কি হলো? মৃত্যু হলো। কিসে? নৌকো ডুবিতে একটি শিশুর মৃত্যু হলো। তাহলে এখানে মৃত্যুটা কি? কার্য। তাহলে আমরা যদি কারণ খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে দুই ধরনের শর্তের অনুপস্থিতি দেখতে পাই। কয় ধরনের? দুই ধরনের। সদর্থক শর্ত কোনগুলি? তাহলে এক নম্বরে যদি আমরা বলি ঝোড়ো বাতাস, তীব্র জলস্রোত, আবার বলতে পারি পানির ঘূর্ণিপাক, এগুলো অনেক বলা যায়। পানির ঘূর্ণিপাক, এইগুলি হচ্ছে আমার সদর্থক শর্ত। এগুলি উপস্থিত ছিল বিধায় নৌকোডুবিতে একটি শিশুর কি হলো? মৃত্যু হলো, তাই না? যদি বাতাস অনেক বেশি হয়, ঝোড়োয়া বাতাস যদি হয়, তীব্র যদি পানির স্রোত যদি অনেক বেশি তীব্র হয়, পানির যদি ঘূর্ণিপাক থাকে, তাহলে নৌকোটি কি হয়? সহজেই ডুবে যায়। তার ফলে কি হয়েছে? শিশুটি মৃত্যুবরণ করেছে। তাহলে এখানে কার্য সৃষ্টিতে সদর্থক শর্তের উপস্থিতি কি কি ছিল? ঝোড়ো বাতাস, তীব্র জলস্রোত আর পানির ঘূর্ণিপাক, এই ছিল সদর্থক শর্ত। আমরা যদি দেখি নয়ার্থক শর্তের অনুপস্থিতি, কি কি শর্ত অনুপস্থিত ছিল যার কারণে শিশুটির মৃত্যু হলো? আচ্ছা, কি বলতে পারি আমরা? যে নৌকোটি যে চালাচ্ছিলেন, দ্যাট মিনস মাঝির পারদর্শিতা, মাঝির পারদর্শিতার কি ছিল? অভাব ছিল, তাই না? তিনি ঠিকঠাক মতো নৌকোটিকে কন্ট্রোল করতে পারেননি। দুই নম্বরে কি ছিল? শিশুটির সাঁতার জ্ঞানের অভাব ছিল। হ্যাঁ, সাঁতার জ্ঞানের কি ছিল? অভাব ছিল। আবার এটিও হতে পারে যে অন্য কোনো উদ্ধারকারী নৌকো ছিল না আশেপাশে। তাহলে কোনো উদ্ধারকারী নৌকা, কোনো উদ্ধারকারী নৌকা। তাহলে নয়ার্থক শর্ত, এই শর্তগুলি সেখানে কি ছিল? অনুপস্থিত ছিল, যার জন্য শিশুটি মৃত্যুবরণ করেছে। মাঝির পারদর্শিতা ঠিকঠাক মতো ছিল না, ছেলেটির সাঁতার জ্ঞানের অভাব ছিল, সাঁতার জানতো না, কোনো উদ্ধারকারী নৌকা ছিল না, যার কারণে শিশুটি মৃত্যুবরণ করেছে। একটু জটিল, কিন্তু আবার বুঝলে খুবই সহজ। তাহলে কারণ হচ্ছে কি? এখানে আমি দু ধরনের শর্ত পাবো কারণ হিসেবে, সদর্থক শর্ত আর হচ্ছে নয়ার্থক শর্ত। একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যে সদর্থক শর্ত উপস্থিতি, যেই শর্তগুলো উপস্থিত ছিল বিধায় শিশুটি মৃত্যুবরণ করেছে। সেটি কি বলেছিলাম? যে ঝোড়ো বাতাস, তীব্র জলস্রোত, পানির ঘূর্ণিপাক, এইগুলো উপস্থিত ছিল বিধায় শিশুটি কি করেছে? মৃত্যুবরণ করেছে। উপস্থিত ছিল এইগুলি। আবার নয়ার্থক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলি অনুপস্থিত ছিল, তার ফলেও ঘটনাটি ঘটেছে, শিশুটি মৃত্যুবরণ করেছে। অর্থাৎ মাঝির পারদর্শিতার অভাব ছিল, ছেলেটির সাঁতার জ্ঞানের অভাব ছিল, আশেপাশে কোনো উদ্ধারকারী নৌকা ছিল না, যার কারণে এই ঘটনাটি শিশুটি মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা কি বলেছিলাম? যে কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি, আর শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ। এই ছিল আজকে আমাদের আরোহ অনুমানের এক নম্বর ভিত্তি, যেটিকে আমরা বলেছিলাম আকারগত ভিত্তি। আমি অনেক সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটি। আমরা আগামী ক্লাসে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।